গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ভারতের ইতিহাস থেকে একটি ক্লাস, এবং আমরা আলোচনা করব আজকে বৌদ্ধ ধর্ম থেকে। তো ইতিহাসে আমরা একটা টপিক পাই, প্রতিবাদী ধর্মীয় আন্দোলন। দেখবে বৈদিক যুগের ঠিক পরেই প্রতিবাদী ধর্মীয় আন্দোলন মূলত বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজীবক ধর্মের উত্থানকে বোঝানো হয়। তো ইতিহাসে এই বৌদ্ধ ধর্ম কবে উৎপত্তি হয়েছে, এর প্রবর্তককে, ইত্যাদি বিভিন্ন যে বৌদ্ধ সম্মেলন হয় সেইগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো আমরা জানার চেষ্টা করব এই বিষয়গুলো একেবারে ডিটেলস এবং এমসিকিউ। তাহলে ক্লাসটি কি কেমন হবে? ক্লাসটি প্রথমে আমরা ডিটেলসে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করব, বৌদ্ধ বিভিন্ন যে সম্মেলনগুলো হয় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, পাশাপাশি এমসিকিউ সলভ করব। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে। তো তোমরা যারা ক্লাসে আছো, এই বৌদ্ধ ধর্ম রিলেটেড প্রশ্ন পরীক্ষায় দেখবে অবশ্যই আসে যে 4টি সম্মেলন হয়, সেটা কখন কার আমলে হয়, কে সভাপতি ছিল, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, ফ্রি ক্লাস, ইউটিউব ক্লাস, সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পেয়ে যাবে। পাশাপাশি আমরা যে কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং এখানে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী মাসের 10 তারিখ থেকে, অর্থাৎ 10ই জুলাই থেকে শুরু হচ্ছে নতুন একটা ব্যাচ, SSC GD এবং MTS এর জন্য একেবারে একটা ফাউন্ডেশন ব্যাচ। আপকামিং 2027 পরীক্ষাকে টার্গেট করে আমরা কিন্তু এই ব্যাচ শুরু করছি। প্রত্যেকে যারা ক্লাসে আছো, SSC GD বা MTS পরীক্ষা যদি তুমি দাও, আমাদের এই ব্যাচটা তুমি নিতে পারো নির্দ্বিধায়। এবং এবার আমাদের যে নতুন যে একটা সাবজেক্ট, যেটা হিন্দি, অনেকে সাবজেক্ট হিন্দিটাকে প্রেফার করো, তাদের ক্ষেত্রে কিন্তু এবার আমরা কিন্তু শুরু করছি। অর্থাৎ হিন্দি টিচার আমাদের কিন্তু আছেন, ওকে, স্পেশালি হিন্দির ক্লাস তোমরা পাবে। পাশাপাশি যেমন আমরা করাতাম আগে, জিকে, ইংলিশ, রিজনিং এবং ম্যাথ, যে 4টে সেকশন থাকে, জিডি বা MTS, দেখবে সিলেবাস মোটামুটি একই, ঠিক আছে? ওই একটা ব্যাচেই তোমার কিন্তু দুটো পরীক্ষার প্রস্তুতি একেবারে 100% কমপ্লিট হবে। 4 মাসের একটা ব্যাচ, এবং এই ব্যাচ ভ্যালিডিটি তোমরা পাবে 15 মাস, অর্থাৎ 4 মাসে টোটাল সিলেবাস কভারেজ পাবে, এবং 15 মাস এই ব্যাচটা তুমি দেখতে পারবে। পাশাপাশি আমাদের অনেক ব্যাচ আছে, WBPর একেবারে ফাউন্ডেশন ব্যাচ, দুর্দান্ত একটা ব্যাচ। পাশাপাশি পঞ্চায়েত রিলেটেড ব্যাচ, এছাড়া আরো অন্যান্য ব্যাচ আমাদের আছে, করানো হয়। কম্বাইন্ড ব্যাচ, NM-GNM এর নতুন ব্যাচ আসতে চলেছে, ঠিক আছে? PSC মিসলেনিয়াসের ব্যাচ আসতে চলেছে। তো আমরা আজকে যে পয়েন্ট নিয়ে ডিসকাস করবো, যে টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্ম একটা পালনীয় নীতির কথা বলা হয়, অষ্টাঙ্গিক মার্গ। তো এই যে একটা চক্রের মতো দেখতে পাচ্ছ, এটা একটা সিম্বল আমরা দেখতে পাই বৌদ্ধ ধর্মে, এরকম একটা সিম্বল বৌদ্ধ ধর্মকে মানে উপস্থাপন করে। সিম্বলটা দেখে তুমি বুঝতে পারো এটা বৌদ্ধ ধর্মের কথা বলা হচ্ছে। তো বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা যদি প্রথমে প্রশ্ন করি যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে, উত্তর হবে গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা জানবো। তো আমাদের প্রাচীন ভারতের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ধর্মীয় আন্দোলন, যেটাকে আমরা প্রতিবাদী ধর্মীয় আন্দোলন বলছি, যার কেন্দ্রবিন্দু ছিল বৌদ্ধ ধর্ম। অর্থাৎ সেই সময় সমাজে বিভিন্ন রকম বৈদিক যুগের শেষে, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের শেষ পর্যায়ে এসে সমাজে যে জাতিভেদ বা বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে শুরু করে আর সামাজিক নানান রকম দিক থেকে আমরা দেখব মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এক শ্রেণীর মানুষ নিপীড়িত, নির্যাতিত হচ্ছে। এবং সেই সময় আমরা দেখব যে একই সময় মোটামুটি বৌদ্ধ ধর্ম, পাশাপাশি মহাবীর, তিনি হচ্ছে জৈন ধর্ম, এবং আজীবক ধর্ম, এই 3টে বেশ সাড়া ফেলেছিল সেই সমাজে, এবং সমাজের বিভিন্ন কুপ্রথাকে হটিয়ে তারা একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সেই সময় সাহায্য করে। যাই হোক, তো এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে ধরনের বিষয়গুলো আমাদের জানতে হবে, তাহলে বৌদ্ধ ধর্মের প্রবক্তা আমরা জানি গৌতম বুদ্ধ। তো তার বায়োডেটা আমরা যদি এক ঝলকে দেখে নিই, গৌতম বুদ্ধের জন্ম কত সালে হয় এটা নিয়ে একটা ইতিহাসে মতপার্থক্য আছে। তো আমরা যেটা বেশিরভাগ জায়গায় পাওয়া যাচ্ছে যে জন্ম মোটামুটি
এখানে 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু নামক স্থানের লুম্বিনী নামক উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম হয়। তাহলে জন্মস্থানটা নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, এই কপিলাবস্তুর লুম্বিনী উদ্যান, এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা মাথায় রাখবে। কপিলাবস্তু লুম্বিনী উদ্যান বৈশাখী পূর্ণিমা তিথিতে তার জন্ম হয়। এবং সব থেকে ইন্টারেস্টিং জায়গা একটা, যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন নির্বাণ লাভ, এটা একই তিথিতে হয়, বৈশাখী পূর্ণিমা তিথিতে। প্রশ্ন আসে এটা থেকে। তাহলে গৌতম বুদ্ধের জন্ম সালটা পরীক্ষা আসে না, কারণ ওটা নিয়ে ইতিহাসে একটা মতপার্থক্য আছে বিভিন্ন রকম। যেহেতু এটা খ্রিস্টের জন্মের 563 বছর আগের কথা, আজকে 2026 সঙ্গে আরো 500 যোগ করো, মানে 2700 বছর আগের ঘটনা আমরা কিন্তু পড়ছি। তাহলে এই লুম্বিনী উদ্যান এটা নেপালে, কিন্তু হ্যাঁ, নেপালের কপিলাবস্তু নামক জায়গা লুম্বিনী উদ্যানে তার জন্ম হয়। বংশ এবং বংশ পরিচয় যদি আমরা দেখে নিই, তার পিতা শাক্য বংশের ক্ষত্রিয় ছিলেন। তার পিতার নাম হচ্ছে সুদবোধন, তিনি কপিলাবস্তুর এই শাক্য বংশীয় এক প্রধান হিসেবে বা রাজা হিসেবে ছিলেন। মাতার নাম মহামায়া। এবং গৌতম বুদ্ধের 7 দিন পর তার মা মারা যায়। মাতৃবিয়োগ হলে তার বিমাতা গৌতমী তাকে লালন পালন করেন, তাই তার নাম কিন্তু হয় গৌতম। ইতিহাসে এই যে গৌতম বুদ্ধ আমরা বলছি, তাহলে গৌতম নামটা হচ্ছে তার পালিত মা গৌতমীর নামে তাকে গৌতম বলা হয়। কিন্তু তার বাল্য নাম কিন্তু বুদ্ধ নয়, বাল্য নাম হচ্ছে সিদ্ধার্থ। তার নাম ছিল অ্যাকচুয়ালি সিদ্ধার্থ। এটা পরবর্তীকালে তিনি যখন জ্ঞান অর্জন করবেন, নির্বাণ লাভ করবেন, জ্ঞানী হবেন, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, তো তারপর নাম হচ্ছে বুদ্ধ, এবং একসঙ্গে গৌতম বুদ্ধ আমরা বলছি। তো তার বাল্য নাম কি? সিদ্ধার্থ। স্ত্রীর নাম হচ্ছে যশোধারা বা গোপা নামেও দেখা যাবে। পুত্রের নাম হচ্ছে রাহুল। দেখো, তিনি আমরা দেখবো জীবনে একটা পর্যায়ে এসে যখন বয়স 29, তখন তিনি গৃহ ত্যাগ করবেন। অর্থাৎ জগৎ তিনি দেখছেন যে দুঃখময়, বিভিন্ন কারণে মানুষ কষ্ট পাচ্ছে। এই কষ্টের কেন পাচ্ছে বা এর মুক্তির উপায় কি হবে, সেই জন্য তার এই মনে বারবার এই প্রশ্ন আসতে থাকে। এবং দেখা যাবে তিনি এর উত্তর সন্ধানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, গৃহ ত্যাগ করছেন 29 বছর বয়সে, দুঃখের হাত থেকে মুক্তির খোঁজে। এই দুঃখর মুক্তি কিভাবে সম্ভব? জগৎ দুঃখময়, তাই তো? এই দুঃখ নিবৃত্তির পথটা কি, সেই পথটা খুঁজতে গিয়েই তিনি একেবারে সংসার ত্যাগ করছেন। কত বছর বয়স? বয়সটা কিন্তু এখানে ভাইটাল। 29 বছর বয়সে গৌতম বুদ্ধ তিনি গৃহ ত্যাগ করছেন 29 বছর বয়সে। এবং এই ঘটনা বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। এই পয়েন্টটা কিন্তু নামটা মনে রাখতে হবে। প্রশ্ন আসে যে মহাভিনিষ্ক্রমণ মানে কি? গৌতম বুদ্ধের গৃহত্যাগ। ক্লিয়ার? এবং এর প্রতীকী স্বরূপ ঘোড়াকে নির্দেশ করা হয়, যে ঘোড়া হচ্ছে এই মহাভিনিষ্ক্রমণের একটা সিম্বল বা প্রতীক। ক্লিয়ার? তাহলে এই যে জায়গাটা আমরা খুব সংক্ষেপে, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়, তার পিতা মাতা স্ত্রী পুত্র নাম এবং তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করছেন, সেটা এখানে আছে। পরবর্তী পেজে আমরা আসবো। গৌতম বুদ্ধের জীবনীতে আমরা দেখব যে এই তিনি যে গৃহত্যাগ করছেন 29 বছর বয়সে, দীর্ঘ 6 বছর তপস্যা বা সাধনার পরে আমরা দেখব 35 বছর বয়স বিহারের গয়ার নিকট উরুবিলা বা উরুভেলা নামক এক গ্রামে নিরঞ্জনা নদীর তীরে, নিরঞ্জনা যেটার আরেক নাম হচ্ছে ফল্গু নদী বলা হয়, এই নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে তিনি কঠোর তপস্যার পর একটা দিব্য জ্ঞান বলা হচ্ছে বা নির্বাণ লাভ করেন। এই যে ঘটনাটা, অর্থাৎ তিনি, এটাকে ইংলিশে এনলাইটমেন্ট বলা হয়, আধ্যাত্মিক চেতনা। এই জগতে এত দুঃখ কেন, দুঃখের কারণটা কি, এর নিবৃত্তির পথটা কি, সেটার জন্যই কিন্তু এই উত্তর খুঁজতে গিয়ে তিনি দীর্ঘ ধ্যান করেছেন 6 বছর, এবং সেই জ্ঞানটা তিনি লাভ করেছেন, নির্বাণ লাভ বলা হচ্ছে। তিনি একেবারে একটা আধ্যাত্মিক জ্ঞান তিনি পেয়েছেন। ইতিহাসে
বা বৌদ্ধ ধর্মের ইতিহাসে এটাকে বলা হচ্ছে নির্বাণ লাভ বা দিব্য জ্ঞান লাভ। এখানে এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে। তো এই সময় থেকেই তাকে বুদ্ধ বলা হয়, বা বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞানী বা সাক্ষ্য মুনি নামেও তিনি পরিচিত। তাহলে পয়েন্টটা বুঝতে পারছো, তোমরা এটা জানো। দেখো, এই যে বিষয়গুলো একেবারে অজানা তোমাদের নয়, আমি জাস্ট বিষয়গুলোকে আরো একবার নতুন ভাবে তোমাদের সামনে রাখছি। তো তারপর তিনি জ্ঞান লাভ করার পরে এই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন। এটাকেই বলা হয় একরকম ধর্মচক্র প্রবর্তন। আমরা দেখব নির্বাণ লাভের পর তিনি উত্তরপ্রদেশের সারনাথ, এই নামটা মনে রাখতে হবে, সারনাথ। সারনাথটা কোথায়? উত্তরপ্রদেশে। আচ্ছা, এখানে যে পয়েন্টগুলো আমরা বলছি, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের নির্বাণ লাভ কত বছর বয়সে হয়? এই একটা পয়েন্ট, 35 বছর। জায়গাটার নাম বিহারের গয়া উরুবিলা। অশ্বত্থ গাছের নিচে, এই অশ্বত্থ গাছকে বলা হয় বোধিবৃক্ষ, কারণ ওই গাছের নিচে তিনি ধ্যান করেছেন এবং দিব্যজ্ঞান লাভ করেন। অশ্বত্থ গাছকে বোধিবৃক্ষ বলা হয়, যে গাছটা পরে শশাঙ্ক কেটে ফেলেছিলেন বলে ইতিহাসে আছে। তো এই অশ্বত্থ গাছটার নামটা মনে রাখতে হবে। এবং নির্বাণ লাভ করছেন, নির্বাণ লাভ করার পর তার নাম হচ্ছে বুদ্ধ। তো এরপর তিনি যে ধর্ম চক্র প্রবর্তন যে পয়েন্টটা আছে এখানে, তিনি এই জ্ঞানটাকে ছড়িয়ে দিচ্ছেন এবং সেখানে সারনাথের মৃগদাব হরিণ উদ্যানে তার প্রথম 5 জন শিষ্যের কাছে ধর্ম উপদেশ দেন। এই 5 জন শিষ্যের কাছে যে ধর্ম উপদেশ দিচ্ছেন, এটা বৌদ্ধ ধর্মে যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হচ্ছে। এবং এর একটা সিম্বল আছে, সিম্বলটা হচ্ছে চক্র বা হুইল, যেটা আমরা প্রথমে দেখাচ্ছিলাম। এটাকে বলছে ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধের মৃত্যুটা কবে হয় এবং মৃত্যুটাকে কি বলা হয়? মৃত্যুটাকে বলা হয় মহাপরিনির্বাণ। দেখো, নির্বাণ, শুধু নির্বাণ মানে তার জ্ঞান লাভ করা, দিব্য আধ্যাত্মিক চেতনা লাভ করেছে যখন, আর মহাপরিনির্বাণটা বলছে এটা হচ্ছে তার মৃত্যু। 483 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগর, এই নামটা মনে রাখতে হবে, কুশীনগর সেই সময় মল্ল মহাজনপদের রাজধানী ছিল। এই কুশীনগরে তিনি দেহত্যাগ করেন, অর্থাৎ মারা যাচ্ছেন। এই ঘটনাকে মহাপরিনির্বাণ বলা হয়। তো মহাপরিনির্বাণ মানে হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যু। এবং এর একটা সিম্বল আছে, সেটাকে স্তূপ বা স্তূপ, এটা হচ্ছে এর সিম্বল বা প্রতীক মৃত্যুটা। তাহলে এখানে যে সিম্বল গুলো আমরা বলছি, তার মহাভিনিষ্ক্রমণ যখন গৃহত্যাগ করছে, সেটার সিম্বল হচ্ছে ঘোড়া। তার জন্মটাকে পদ্ম ফুলের একটা সিম্বলে অনেক সময় বলা হয়। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে গৌতম বুদ্ধের এই যে এনলাইটমেন্ট হওয়া, পাশাপাশি তারপর ধর্ম প্রচার করা, সেটাকে ধর্মচক্র প্রবর্তন, নির্বাণ লাভ, মহাপরিনির্বাণ, এই পয়েন্টগুলো আমরা বুঝলাম। এবার আসবো যে গৌতম বুদ্ধ এই যে জ্ঞানটা লাভ করেছিলেন, তারপরে যে কথাগুলো বলেছেন, যে দর্শনটাকে মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, তো সেটা কি ছিল? তো গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের আমরা যদি দেখি, তো তার প্রবর্তিত যে কথাগুলো বা তার অনুসারীগুলোই হচ্ছে বৌদ্ধ, আমরা বলতে পারি। অর্থাৎ গৌতম বুদ্ধই বৌদ্ধ ধর্মের প্রবর্তক এবং তার যে বাণী উপদেশ, সেগুলোই হচ্ছে বৌদ্ধ ধর্মের দর্শন। ওকে, তো এখানে গৌতম বুদ্ধ বলছে কোন ঈশ্বর বা জটিল যজ্ঞের কথা তিনি এখানে বলছেন না। তার মূল শিক্ষা হচ্ছে সহজ এবং মনস্তাত্ত্বিক। তিনি আর্য সত্যের কথা বলেন। আর্য সত্য মানে 4টা প্রসেস। 4 আর্য সত্য কি বলছে? দুঃখ, জগৎ দুঃখময়। তারপর বলছে দুঃখ সমুদয়, দুঃখের কারণ আছে। 3 নম্বর বলছে দুঃখ নিরোধ, দুঃখ দূর করা সম্ভব। অর্থাৎ জগৎ দুঃখময়, এই দুঃখের কারণ আছে এবং এই দুঃখ নিরাময় করা সম্ভব। তো দুঃখ কিভাবে আমরা দূর করব? দুঃখ নিরোধ মার্গ হচ্ছে, দুঃখ দূর করার উপায় হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বা 8টা প্রসেস, সেটাকে ফলো করতে হবে। সেটাকেই বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। 8টা কথা আমরা এখানে দেখব। ওই অষ্টাঙ্গিক মার্গটা কি? তাহলে বৌদ্ধ ধর্মে তিনি বলছেন যে সবকিছুর মূল হচ্ছে যে কামনা বাসনা বা তৃষ্ণা। কামনা বাসনা ত্যাগ করে
নির্বাণ লাভের জন্য বুদ্ধ 8টি পথ বা মার্গের কথা বলেছেন। সেই 8টা পথ বা মার্গ সেটাকেই বলা হয় কি তোমার অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ বলছে সৎ দৃষ্টি, দৃষ্টিটাকে সৎ রাখতে হবে, সৎ সংকল্প অর্থ সৎ ভাবনা চিন্তা করতে হবে, সৎ বাক্য, সৎ কথা বলতে হবে, সৎ কর্ম কাজটা সঠিক করতে হবে, জীবন যাপন সৎ জীবন যাপন করতে হবে, চেষ্টাটা সঠিক হতে হবে, সৎ স্মৃতি, সৎ সমাধি। তো এই যে বিষয়টাকে তিনি অষ্টাঙ্গিক মার্গ বলেছেন। এই 8টা প্রসেস কেউ যদি ফলো করতে পারে তাহলে সে এই জগতের দুঃখ থেকে মুক্তি পাবে। তো এই যে মুক্তি পাওয়ার জন্য তিনি দুটো প্রসেস বলছেন। খুব বিলাসিতা এটাও করা যাবে না জীবনে, আবার খুব তোমার কৃচ্ছ সাধন কষ্টর দ্বারা আমি এইগুলোকে সলভ করব, তো সেটাও কিন্তু বলিনি। তিনি এই চরমপন্থা এবং ভোগবিলাসীর মধ্যবর্তী একটা পথটাকে বেছে নিয়েছেন। এটাকে মধ্যম পন্থা বলা হয় বা মধ্যম পন্থা বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে গৌতম বুদ্ধ তথা বৌদ্ধ ধর্মের মূল দর্শন। তাহলে জগতের যে দুঃখ নিবারণের জন্য অষ্টাঙ্গিক মার্গ ফলো করতে বলেছে। পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমরা দেখব। প্রতীত্ব সমুদয় প্রতীত্ব সমুৎপাত কি কার্যকরণ তত্ত্ব এখানে আছে। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য একটা ঘটে, অর্থাৎ একটা ঘটনার ফলে আরেকটা ঘটনা ঘটে, এরকম বিষয় একটা এখানে বলা হচ্ছে। আর একটা পয়েন্ট হচ্ছে ত্রিরত্ন। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি? বুদ্ধ, ধর্ম এবং সংঘ, এই 3টে পয়েন্টটাকে একসঙ্গে বলা হচ্ছে ত্রিরত্ন। তাহলে গৌতম বুদ্ধ প্রবর্তিত অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে এটা, এইভাবে জীবনটা চালালে এবং সেটা মধ্যম পন্থার মধ্য দিয়ে করতে হবে। কঠোর কিছু সাধন বা খুব বিলাসিতা জীবনযাপন করলে হবে। পরবর্তী পয়েন্ট আসবো যে বৌদ্ধ সংগীতি। 4টে বৌদ্ধ সম্মেলন যেগুলো হয়েছিল সেটা আমরা মূলত এই যে 4টি বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়। তো এই যে গৌতম বুদ্ধর সমসাময়িক আমরা রাজা দেখব বিম্বিসার এবং অজাতশত্রু, এবং সেই সময় অজাতশত্রু শ্বশুর মশাই প্রসেনজিৎ মগধে, তো তারা ছিল সমসাময়িক। তো গৌতম বুদ্ধর মৃত্যুর পরে আমরা দেখব মৃত্যু 486 খ্রিস্টপূর্বাব্দে, যদি ওটা কি সঠিক ধরা হয় 483 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। স্থানটা হচ্ছে রাজগৃহ। রাজগৃহে অজাতশত্রুর আমলে, অজাতশত্রু কে ছিল? হর্ষঙ্ক বংশের রাজা, সভাপতি ছিল মহাকাশ্যপ। তার সভাপতিত্বে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। স্থানটা কোথায়? রাজগৃহ। প্রত্যেকটা পয়েন্ট এটা তোমরা লিখে রাখবে, এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন কিন্তু আসবে। তো এর ফলাফল বা এই সম্মেলনে গৌতম বুদ্ধের যে শিক্ষাগুলো সেগুলো সত্য এবং বিনয় পিটক হিসেবে সংকলিত হয়। অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে মূল গ্রন্থ আমরা বলছি ত্রিপিটক। ত্রিপিটক মানে সত্য পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, 3টে পিটকের সমাহার। পিটক কথা অর্থ ঝুড়ি। তাহলে এখানে অর্থাৎ গৌতম বুদ্ধের যে শিক্ষা, তিনি যে দর্শন বা যে পথগুলো দেখিয়েছেন সেগুলোকেই সংকলিত করা হয়। একটা সত্য পিটক আর একটা হচ্ছে বিনয় পিটক। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে দেখো প্রায় 100 বছর পর 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে। সাবাকামী ছিল বা সর্বকামী বলা হচ্ছে সেই সম্মেলনের সভাপতি। রাজা ছিল কালাশোক, যিনি শিশুনাগ বংশের রাজা ছিলেন। এই সময় বৌদ্ধ সংঘ প্রথমবার ভেঙে যাচ্ছে এবং দুটো ভাগ হয়, একটা স্থবিরবাদী এবং মহাসংগিকা, দুটো ভাগ হয়। তৃতীয় বৌদ্ধ সম্মেলন তারও অনেক পরে 250 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ পাটলিপুত্রে হয়। মোগলিপুত্র 30 বা 300 তার সভাপতিত্বে সম্রাট অশোকের সময়, তিনি মৌর্য বংশের সম্রাট ছিলেন। এখানে কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলনে আমরা দেখব এই যে বিনয় সূত্র এবং বিনয় পিটক হলো, এখানে অভিধর্ম পিটক রচনা হবে এবং 3টে পিটক মিলে আমরা বলছি ত্রিপিটক, অর্থাৎ ত্রিপিটক এখানে কমপ্লিট হয়। ক্লিয়ার? এবং বিদেশে ধর্ম প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চতুর্থ যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল সেটা মতান্তরে কাশ্মীর বা জলন্ধর, জলন্ধরটা পাকিস্তান পাঞ্জাবে পড়ছে অনেক সময়। এটাকে আমরা 72 নয় 78 খ্রিস্টাব্দ ধরবো, 78 এডি, অর্থাৎ এটা তোমার খ্রিস্টাব্দ 78 খ্রিস্টাব্দ কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণের সময়কাল, বা অনেক সময় দেখবে এটা প্রথম শতাব্দীটাই ধরা হয়। এটা নিয়ে একটা কিন্তু বিতর্ক আছে, সালটা খুব একটা আসে না, দেখবে কার আমলে হয়
কারণ স্থানটাও বিতর্ক আছে, কোথাও কাশ্মীর বা কোথাও জলন্ধর পাঞ্জাবে, সেখানে হয় বলে মনে করা হয়। সভাপতি ছিল বসুমিত্র, সহসভাপতি ছিল অশ্ব ঘোষ। কনিষ্ক, আচ্ছা এখানে সহসভাপতির নামটা তোমরা দেখতে পাচ্ছ না, সহসভাপতি ছিল অশ্ব ঘোষ। কনিষ্কের সময় হয়। এখানে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়, হিনজান এবং মহাযান। তাহলে বৌদ্ধ ধর্মের আমরা দেখব দুটো ভাগ ছিল বা দুটো ভাগ আছে, একটা হিনজান আর একটা হচ্ছে মহাযান। তো এবার আমরা যদি বৌদ্ধ সাহিত্য এবং বৌদ্ধ ভাষা নিয়ে কথা বলি, গৌতম বুদ্ধের যে বুদ্ধদেব সাধারণ মানুষের যে ভাষা ছিল সেটা পালি ভাষা। পালি ভাষাতে তিনি ধর্ম প্রচার করেন এবং যে ত্রিপিটক আমরা বলছি, পরবর্তীকালে কিছু মহাযান গ্রন্থ সংস্কৃতে লেখা হয়েছিল। ত্রিপিটক যেটা আমরা বলছি বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, পিটক শব্দের অর্থ ঝুড়ি, এটি কিন্তু এটা কি এই ত্রিপিটক পালি ভাষায় লেখা, এটা কিন্তু পালি ভাষায় লেখা। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি এই যে তিনটি পিটক আমরা বলছি, কি কি কোন পিটক কি আছে? সূত্র পিটক বুদ্ধের উপদেশ বাণী আছে, এটা সবচেয়ে বড়। বিনয় পিটক বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়ম কারণ আছে, এবং অভিধর্ম পিটক বৌদ্ধ ধর্মের যে দার্শনিক তত্ত্ব এবং বিশ্লেষণ আছে। পাশাপাশি আমরা আরেকটা নাম দেখবো জাতক, যেটা গৌতম বুদ্ধের পূর্বজন্মের একটা কাল্পনিক গল্পাবলী সেখানে লেখা আছে, যেটা সূত্র পিটকের অন্তর্গত ক্ষুদ্রক নিকায়ের অংশ। মোট 550টির বেশি গল্প সেখানে আছে জাতকে। এছাড়া অন্যান্য যে বিখ্যাত বৌদ্ধ গ্রন্থের মধ্যে আমরা দেখব মিলিন্দ পানহ, যেটা নাগসেন রচিত। গ্রিক রাজা মিনান্দারের সঙ্গে নাগসেনের কথোপকথন সেখানে আছে। পাশাপাশি বুদ্ধচরিত, সূত্রলঙ্কা যেটা অশ্বঘোষ লেখে, মাধ্যমিক সূত্র নাগার্জুন রচিত, মহাবংশ দিব্যংশ শ্রীলঙ্কার বৌদ্ধ ইতিহাস গ্রন্থ। তো এই হিনজান মহাযানের মধ্যে যে মূল পার্থক্য সেটাকে আমরা দেখব যে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে এই যে হিনজান এবং মহাযান নামে দুটো শাখা হয়ে যাচ্ছে বৌদ্ধ ধর্মের। এই বৌদ্ধ ধর্মের এই শাখাটা, প্রথম শাখা আমরা দেখবো যে হিনজানটা কি। এরা হচ্ছে গৌতম বুদ্ধর মূর্তি পূজা করতো না, এক নাম্বার। এরা বুদ্ধের আদি শিক্ষাকে কঠোরভাবে মেনে চলে এবং বুদ্ধকে কোনো ভগবান তারা মানত না, একজন পথপ্রদর্শক হিসেবে তাকে দেখতো। তারা মূর্তি পূজার বিরোধী ছিল। এদের ধর্মগ্রন্থগুলো পালি ভাষায় রচিত, শ্রীলঙ্কা মায়ানমারে বেশি জনপ্রিয়। আরেকটা হচ্ছে মহাযানপন্থী, এরা বুদ্ধকে ঈশ্বর জ্ঞান করে মূর্তি পূজা শুরু করে। এরা বোধিসত্ত্ব, যিনি নিজের মুক্তির চেয়ে অন্যের মুক্তিতে সাহায্য করেন, এই ধারণায় বিশ্বাসী। এদের গ্রন্থগুলো মূলত সংস্কৃত ভাষায় লেখা হয়, চীন, জাপান, তিব্বত জনপ্রিয়। এবং এখানে আমরা দেখব কুষাণ সম্রাট কনিষ্ক কিন্তু মহাযানপন্থী ছিল, এবং মহাযানপন্থীটাই তুলনামূলক বেশি। এই সময় থেকে আমরা দেখব যে গৌতম বুদ্ধর মূর্তি তৈরি হবে, মূর্তি পূজা শুরু হবে। যাই হোক, তাহলে এই মোটামুটি আমরা দেখলাম সংক্ষেপে গৌতম বুদ্ধ তথা বৌদ্ধ ধর্মের কিছু স্টোরি। এবার আমরা কোশ্চেন সলভ করব। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রবর্তন করেছে বা ধর্মোপদেশ দিয়েছিলেন? স্থানটার নাম কি? প্রত্যেকে দেখো, এই যে একটা টপিক ধরে ধরে আমাদের আলোচনা এটা করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। পাশাপাশি পরবর্তী টপিক কি হতে পারে, আমি জৈন ধর্মটাও এবং আজীবক ধর্ম একটা ক্লাসে বিষয়টা আলোচনা করে দেব। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিল হচ্ছে সারনাথ, যেটা কোথায়? উত্তরপ্রদেশ। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 2। প্রথম বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এই যে বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতি, এটা কিন্তু খুব ভাইটাল। তোমাদের প্রত্যেকটা অন্তত এই 4টি যে সম্মেলন, পরবর্তীকালে আমরা দেখবো হর্ষবর্ধনের সময় একটা সম্মেলন হয়, অনেক সময় ওটাকে পঞ্চম ধরা হয়। যাই হোক, প্রথম 4টি আমরা খুব ডিটেলসে মনে রাখবো। প্রথমটা হয় অজাতশত্রুর সময়, সালটা কত? 483 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। কোথায় হয়? রাজগৃহে হয়, তাই তো? সাবাকামী ছিল সভাপতি। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয়টা কালাশোক, তৃতীয় অশোক, চতুর্থ কনিষ্ক, তাই তো? এক ঝলকে আমি এটা লিখে দিলাম। সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে ফোর্থ। কোশ্চেন নাম্বার 3। বৌদ্ধ ধর্মের পবিত্র যে ধর্মগ্রন্থ ত্রিপিটক, এটি কোন ভাষায় লেখা হয়? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ত্রিপিটক কোন ভাষায় লেখা? সঠিক উত্তর কি হবে? ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়।
অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 4, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাটি বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? সঠিক উত্তর কি হবে এখানে? গৌতম বুদ্ধের যে গৃহত্যাগের ঘটনা, এটা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন নাম্বার সি হবে মহাবিনিষ্ক্রমণ। কত বছর বয়সে? 29 বছর বয়সে তিনি জ্ঞান লাভ করেন। 35-এ 6 বছর পরে নির্বাণ লাভ করেন, অর্থাৎ জ্ঞান লাভ করেছেন। ধর্মচক্র প্রবর্তন, ধর্ম প্রচার, মহাপরিনির্বাণ হচ্ছে তার মৃত্যু। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 5, চতুর্থ বৌদ্ধ সংগীতি যেখানে বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযান শাখায় বিভক্ত হয়ে যায়, সেটি কোথায় অনুষ্ঠিত হয়? তো এখানে যে অপশনগুলো আছে তোমরা অ্যান্সার করতে পারবে, বিতর্ক নেই, জলন্ধন নেই অপশনে। তো কাশ্মীর ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন বি তোমরা যারা করছো সঠিক উত্তর হয়েছে। কোশ্চেন নাম্বার 6 আসবো, বৌদ্ধ সন্ন্যাসী এবং সংঘের যে নিয়ম কানুন, এটা কোন পিটকে বর্ণিত আছে? তাহলে তিনটে যে পিটক আমরা বলছি, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এই তিনটে পিটকের কি কি স্টোরি আছে সেগুলো আমাদের জানতে হবে, এবং সেটা আমি কিন্তু নোটে রেখে দিয়েছি। তো এটা আছে বিনয় পিটকে। সূত্র পিটকে কি ছিল? গৌতম বুদ্ধের উপদেশ আদেশ। বৌদ্ধ সন্ন্যাসী সঙ্গে নিয়ম কানুন বিনয় পিটক। আর অভিধর্ম পিটক বিভিন্ন বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব আছে অভিধর্ম পিটকে। কোশ্চেন নাম্বার 7, নিচের কোন প্রতীকটি বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যুর সাথে সম্পর্কিত? এটা কি হবে? গৌতম বুদ্ধের জন্মটা হচ্ছে পদ্ম ফুল, এটা একটা সিম্বল। পাশাপাশি ঘোড়াটা হচ্ছে তিনি গৃহত্যাগ করেন, চক্রটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, আর এটা মৃত্যুটাকে স্তূপ, এই সিম্বলিক ভাবে প্রকাশ করা হয়। কোশ্চেন নাম্বার 8, বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ মিলিনপনহ, এটি কার কার মধ্যে কথোপকথন? অপশন এ নাগসেন মিনান্দার, অপশন বি অশ্বঘোষ কনিষ্ক, অপশন সি বুদ্ধ আনন্দ, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহু। তো রাইট অ্যান্সার এখানে কি হবে? কোশ্চেন নাম্বার 8, অপশনে নাগসেন এবং মিনান্দার, তাদের মধ্যে যে কথোপকথন সেটাই মিলিনপনহ, যেটা নাগসেন রচিত। পরবর্তী কোশ্চেন আর, বুদ্ধের পূর্বজন্মের গল্পগুলি কোন গ্রন্থের অন্তর্গত? গৌতম বুদ্ধের পূর্বজন্মের গল্পগুলি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে এখানে অপশন নাম্বার বি জাতক। আচ্ছা, অঙ্গুত্তর নিকায়ে আমরা 16 মহাজন পদের কথা জানতে পারি, 16টি মহাজন পদের নাম কিন্তু আছে। বৌদ্ধ ধর্মের যে বোধিসত্ত্বর ধারণাটি কোন শাখার সাথে যুক্ত? বোধিসত্ত্ব এই কনসেপ্টটি কোন শাখার সাথে যুক্ত? হিনজান, মহাযান, বজ্রযান, থেরোবাদ। তো সঠিক উত্তর কি হবে? দেখো, এর থেকেও ডিটেলস জানলে আরো আছে, কিন্তু অতটা আমাদের লাগবে না। আপনার যে পরীক্ষাগুলো নিয়ে আমরা কথা বলছি সেখানে এইগুলো পড়লেও কিন্তু অনেক ইনফরমেশন তুমি জানতে পারলে। অপশন বি হবে মহাযান। কোশ্চেন নাম্বার 11, বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? কোশ্চেন নাম্বার 11, এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? বুদ্ধচরিত রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। একটা গ্রন্থ আছে মহাবিভাষ্য, এটা চতুর্থ বৌদ্ধ সম্মেলনে লেখা হয়, মহাবিভাষ্য। এটা লিখেছিলেন বসুমিত্র। বরাহমিহির লেখা বৃহৎ সংহিতা, সেটা আলাদা। নাগার্জুনের লেখা হচ্ছে কি বলতো মাধ্যমিক সূত্র। তৃতীয় বৌদ্ধ সংগীতের সভাপতি কে ছিলেন? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা হয়েছিল কার আমলে? সম্রাট অশোকের সময় 250 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। স্থানটা হচ্ছে পাটলিপুত্র। পাটলিপুত্র কার সময় হয়? অশোকের সময় হয়। এখানে ত্রিপিটকটা কমপ্লিট হয় এবং মৌগলিপুত্র 332 তিনি ছিল সভাপতি। গৌতম বুদ্ধ কোন নদীর তীরে গভীর তপস্যার পর দিব্যজ্ঞান বা নির্বাণ লাভ করেছিলেন? সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর এখানে আমরা পাবো অপশন নাম্বার এ, নিরঞ্জনা নদীর তীরে। ঋজুপালিকা নদীর তীরে মহাবীর। মহাবীর জৈন ধর্ম নিয়ে আমরা যখন ডিটেলস আলোচনা করব তখন সেগুলো বলবো। দুটো একসঙ্গে আলোচনা করিনি, কারণ বিষয়টা বড়।
গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের বিখ্যাত রাজা কে ছিলেন যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এখানে নাম কি হবে? অপশনে বিম্বিসার, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, পুষ্যমিত্র শুঙ্গ। সঠিক উত্তর এখানে হবে অপশন নাম্বারে বিম্বিসার। বিম্বিসারের পুত্র অজাতশত্রু ছিল, তিনিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অজাতশত্রুর সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। অজাতশত্রুর আমলে কিন্তু গৌতম বুদ্ধ তার রাজত্বকালে মারা যায়। মহাবীর তিনিও কিন্তু অজাতশত্রুর রাজত্বকালে মারা যায়। বৌদ্ধ ধর্মের মধ্যম পন্থা বলতে কি বোঝায়? মধ্যম পন্থা বলতে কি বোঝায়? কেবল গৃহস্থ জীবনযাপন, অপশন বি চরম ভোগবিলাস, চরম কৃচ্ছ সাধনের মধ্যবর্তী পথ, কঠোর সন্ন্যাস ব্রত কোনটি নয়। অপশন দেখে তোমরা অ্যান্সার করতে পারছো। অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর হবে, অপশন বি এখানে, অর্থাৎ খুব ভোগবিলাস না আবার খুব কৃচ্ছ সাধন করে ধর্ম পালন নয়, মাঝামাঝি ভাবে থেকে পালন করার কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 16, এশিয়ার আলো নামে কে পরিচিত? লাইট অফ এশিয়া। দেখো অপশন এটা এখানে উঠে গেছে, এটা অপশন এ হয়ে গেছে, এখানে অপশন এ হবে। অপশন এ মহাবীর, অপশন বি হচ্ছে সম্রাট অশোক, অপশন সি গৌতম বুদ্ধ। তাহলে এখানে অপশন সি হবে গৌতম বুদ্ধ, যাকে এশিয়ার আলো বলা হয়, লাইট অফ এশিয়া। গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনাটি বৈশাখী পূর্ণিমা তিথিতে ঘটেনি? ঘটেনি বলেছে। দেখো ভালো করে কোশ্চেনটা দেখো, গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনাটি বৈশাখী পূর্ণিমা তিথিতে ঘটেনি? আমি কিন্তু ক্লাসের একটা সময় বলেছি যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং নির্বাণ লাভ এই তিনটেই বৈশাখী পূর্ণিমা তিথিতে ঘটেছিল, আর ঘটেনি যখন তিনি গৃহত্যাগ করেন, সেটা কিন্তু এই তিথিতে হয়নি। মহাভিনিষ্ক্রমণ অর্থাৎ গৃহত্যাগ। কোশ্চেন নাম্বার 18, বিখ্যাত বিক্রমশীল যে মহাবিহার বা বিশ্ববিদ্যালয়, এটি কোন বৌদ্ধ শাসক প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা বিহার যেটা আছে বিহারে, সেটা কোন পাল রাজা প্রতিষ্ঠা করেন? প্রশ্ন আসে। তো পাল রাজারা বেশিরভাগ আমরা দেখব বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সঠিক উত্তর হবে পাল রাজা ধর্মপাল। কোশ্চেন নাম্বার 19, বৌদ্ধ দর্শনের কার্যকরণ তত্ত্ব বা শৃঙ্খল তত্ত্ব নিচের কি নামে পরিচিত? অপশনে প্রতীত্ব সমুৎপাদ নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 20, কোন বৌদ্ধ সংস্কৃতিতে বৌদ্ধ সংঘ প্রথমবার স্থবিরবাদী এবং মহাসংঘিক নামক দুটি গ্রুপে বিভক্ত হয়? কোশ্চেন নাম্বার 20, এখানে উত্তর কি হবে? প্রত্যেকে যারা ক্লাসে আছো এটা তোমরা হোমওয়ার্ক করবে, আমি কিন্তু আলোচনার মধ্যে করে দিয়েছি। তো 20 কোশ্চেন এবং আমরা যে আলোচনাগুলো করেছি এগুলো মনোযোগ সহকারে আরো একবার দুবার দেখবে, পারলে একটু নোট করে রাখলে আরো ভালো হয়। তো আমরা আজকে এই যে বৌদ্ধ ধর্ম থেকে আলোচনা করলাম, সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং ক্লাসগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং তোমরা যে টার্গেট নিয়ে পড়ছো সেটা যাতে ফুলফিল করতে পারো, একেবারে নিজের 100% কিন্তু চেষ্টা করতে হবে। ঠিক আছে, পজিটিভ থাকতে হবে এবং ধৈর্য ধরে তোমাকে পড়াশোনা করতে হবে। ওকে, টাটা, বাই।